ফুটবল শুধু একটা খেলা নয়, এটা কোটি কোটি মানুষের আবেগ, উন্মাদনা আর ঐক্যের প্রতীক। প্রতি ৪ বছর পর পর যখন ফিফা বিশ্বকাপ আসে, তখন পুরো পৃথিবী যেন থমকে দাঁড়ায়। রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, অফিস আদালত বন্ধ থাকে, আর মানুষ টিভির সামনে জড়ো হয় একটা বলের পেছনে ২২ জন খেলোয়াড়ের দৌড় দেখতে। ১৯৩০ সাল থেকে শুরু হওয়া এই আসর আজ বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে। অলিম্পিকের চেয়েও বেশি মানুষ এই টুর্নামেন্ট দেখে, কারণ এখানে শুধু খেলা নয়, জড়িয়ে থাকে জাতীয় গর্ব, ইতিহাসের বোঝা আর স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা। ১৯২০-এর দশকে ফুটবলের জনপ্রিয়তা বাড়ছিল দ্রুত, কিন্তু একটা বৈশ্বিক প্ল্যাটফর্মের অভাব ছিল যেখানে সব দেশ মুখোমুখি হতে পারে। তখন ফিফার সভাপতি ছিলেন ফরাসি ব্যক্তিত্ব জুলে রিমে। তিনি ছিলেন দূরদর্শী এবং স্বপ্নদ্রষ্টা। তার বিশ্বাস ছিল যে ফুটবল শুধু খেলা নয়, এটা বিশ্ব শান্তি এবং ঐক্যের হাতিয়ার হতে পারে। দীর্ঘ লবিং এবং প্রচেষ্টার পর অবশেষে ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম ফিফা বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। উরুগুয়েকে বেছে নেওয়ার পেছনে কারণ ছিল তারা সদ্য অলিম্পিক ফুটবলে ২ বার চ্যাম্পিয়ন হয়েছিল এবং তাদের স্বাধীনতার শতবর্ষ পূর্তি উদযাপন চলছিল। তবে ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকায় যাওয়া তখন কঠিন ছিল। জাহাজে সপ্তাহের পর সপ্তাহ লেগে যেত। ফলে অনেক ইউরোপীয় দল অংশ নিতে অস্বীকৃতি জানায়। শেষ পর্যন্ত মাত্র ১৩টি দল এই আসরে অংশ নেয়। তাদের মধ্যে ৪টি ইউরোপীয় দল ছিল। প্রথম ম্যাচ খেলে ফ্রান্স এবং মেক্সিকো। ফাইনালে উরুগুয়ে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। মন্তেভিদিও শহর জুড়ে উৎসব শুরু হয়ে যায়। পরের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়। ১৯৩০ থেকে টুর্নামেন্ট নিয়মিত চললেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবকিছু ওলটপালট করে দেয়। ১৯৩৮ সালে ফ্রান্সের তৃতীয় বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, কিন্তু তখন ইউরোপ জুড়ে যুদ্ধের দামামা বাজছিল। নাৎসি জার্মানি এবং ফ্যাসিবাদী ইতালির মধ্যে টানাপোড়েন তীব্র হচ্ছিল। অস্ট্রিয়া জার্মানির সাথে একীভূত হয়ে যায়, ফলে তাদের দল আর অংশ নিতে পারেনি। এরপর ১৯৩৯ সালে যুদ্ধ শুরু হলে সবকিছু থমকে যায়। ১৯৪২ এবং ১৯৪৬ সালের বিশ্বকাপ বাতিল হয়। শুধু বিশ্বকাপ নয়, লক্ষ লক্ষ মানুষের জীবন, শহর, দেশ সবকিছু ধ্বংস হয়ে যায়। ফুটবল যে আনন্দ এবং ঐক্য এনে দিতে পারে, সেটা হারিয়ে যায়। শেষ পর্যন্ত ১৯৫০ সালে ব্রাজিলে বিশ্বকাপ পুনরায় শুরু হয়। এটা ছিল এক ধরনের পুনর্জন্ম। যুদ্ধবিধ্বস্ত ইউরোপ আবার ফুটবলের মাধ্যমে একত্রিত হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। ১৯৫০ সালের বিশ্বকাপ ব্রাজিল আয়োজন করে। পুরো দেশ বিশ্বাস করছিল এবার তারা ঘরের মাঠে প্রথম শিরোপা জিতবে। ফাইনাল রাউন্ডে ব্রাজিল শীর্ষে ছিল। শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন হওয়ার কথা। মারাকানা স্টেডিয়ামে প্রায় ২ লাখ দর্শক জড়ো হয়। এত বিশাল জনসমাগম ফুটবল ইতিহাসে বিরল। সবাই নিশ্চিত ছিল ব্রাজিল জিতবে। ব্রাজিল প্রথমে ১ গোল এগিয়েও যায়, কিন্তু দ্বিতীয়ার্ধে উরুগুয়ে ২টি গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয়। চূড়ান্ত স্কোর ২-১। পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে যায়। অনেকে কাঁদতে শুরু করে। কেউ কেউ হার্ট অ্যাটাকে মারা যায় বলে শোনা যায়। এই ঘটনাকে বলা হয় মারাকানাজু, যার অর্থ মারাকানার বিপর্যয়। এই হার ব্রাজিলিয়ান ফুটবলে এক গভীর ক্ষত রেখে যায়। পরবর্তীতে তারা তাদের সাদা জার্সি পরিবর্তন করে হলুদ নীল রঙের জার্সি পরা শুরু করে, যা আজও তাদের পরিচয়। ১৯৫৮ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সুইডেনে। এই টুর্নামেন্টে এক নতুন তারকার জন্ম হয়, যার নাম এডসন আরান্তেস ডু নাসিমেন্টো। তবে সবাই তাকে চেনে পেলে নামে। মাত্র ১৭ বছর বয়সে পেলে বিশ্বকাপে খেলতে নামেন। প্রথম কয়েকটা ম্যাচে তিনি বেঞ্চে ছিলেন, কিন্তু নকআউট পর্বে তাকে নামানো হয়। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে তিনি হ্যাট্রিক করেন। ফাইনালে সুইডেনের বিপক্ষে ২টি দুর্দান্ত গোল করেন। ব্রাজিল ৫-২ গোলে জিতে প্রথমবার বিশ্বকাপ শিরোপা তুলে নেয়। পেলে ছিলেন বিস্ময় বালক। তার দক্ষতা, গতি এবং গোল করার ক্ষমতা সবাইকে মুগ্ধ করে।
১৯৬২ সালে চিলিতে ব্রাজিল আবার চ্যাম্পিয়ন হয়, যদিও পেলে আঘাতের কারণে পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি। ১৯৬৬তে কঠিন প্রতিপক্ষদের রুক্ষ খেলার শিকার হয়ে ব্রাজিল হেরে যায়, কিন্তু ১৯৭০ সালে মেক্সিকোতে পেলে এবং তার দল এমন ফুটবল খেলেন যা আজও স্বর্ণমান হিসেবে বিবেচিত হয়। ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে ব্রাজিল তৃতীয়বার চ্যাম্পিয়ন হয় এবং জুলে রিমে ট্রফি চিরতরে নিজেদের করে নেয়। জার্মানি ফুটবলের ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক সফল দল। তারা রেকর্ড ৮ বার ফাইনালে খেলেছে এবং ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৫৪ সালে পশ্চিম জার্মানি প্রথমবার শিরোপা জেতে। এই ফাইনালকে বলা হয় বার্নের অলৌকিক ঘটনা, কারণ তখনকার সবচেয়ে শক্তিশালী দল ছিল হাঙ্গেরি, যারা ৪ বছরে অপরাজিত ছিল। গ্রুপ পর্বে তারা জার্মানিকে ৮-৩ গোলে হারিয়েছিল, কিন্তু ফাইনালে জার্মানি ৩-২ গোলে জিতে যায়। যুদ্ধবিধ্বস্ত জার্মানির জন্য এটা ছিল এক বিশাল মানসিক উত্থান। ১৯৭৪ সালে নিজেদের মাটিতে আবার চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি। তাদের দলে ছিলেন ফ্রান্স বেকেনবাওয়ার এবং গার্ড মুলার। ১৯৯০ সালে ইতালিতে তারা তৃতীয় শিরোপা জেতে। সবশেষ ২০১৪ সালে ব্রাজিলে চতুর্থবার চ্যাম্পিয়ন হয় জার্মানি। সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে গুঁড়িয়ে দিয়ে তারা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দেয়। জার্মান ফুটবলের বৈশিষ্ট্য হল শৃঙ্খলা, দলগত খেলা এবং শারীরিক শক্তি। ইতালিও ৪ বার বিশ্ব চ্যাম্পিয়ন, তবে তাদের খেলার ধরন ব্রাজিল বা জার্মানির চেয়ে আলাদা। ইতালিয়ান ফুটবলের মূল মন্ত্র হল কাতানাচ্চিও, অর্থাৎ জমাট রক্ষণভাগ। তারা বিশ্বাস করে যে শক্ত রক্ষণই জেতার প্রথম ধাপ। ১৯৩৪ এবং ১৯৩৮ সালে পরপর ২ বার চ্যাম্পিয়ন হয় ইতালি। সেই সময় তাদের নেতা ছিলেন জিউসেপ্পে মেয়াত্সা। তবে এই ২ শিরোপা নিয়ে বিতর্ক আছে, কারণ মুসোলিনির ফ্যাসিস্ট সরকার ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। এরপর অনেক বছর ইতালি আর চ্যাম্পিয়ন হতে পারেনি। অবশেষে ১৯৮২ সালে স্পেনে তারা তৃতীয় শিরোপা জেতে। দলে ছিলেন পাওলো রসি, যিনি সেই টুর্নামেন্টের সেরা গোলদাতা হন। ২০০৬ সালে জার্মানিতে চতুর্থবার চ্যাম্পিয়ন হয় ইতালি। সেই দলে ছিলেন কিংবদন্তি জিনেদিন জিদান, তবে তিনি ছিলেন ফ্রান্সের হয়ে খেলছিলেন। ইতালির নায়ক ছিলেন ফ্যাবিও কানাভারো এবং জিয়ান লুইজি বুফন। সেই টুর্নামেন্টে তারা মাত্র ২টি গোল খেয়েছিল, যার একটি নিজেদের গোল এবং একটি পেনাল্টি। আর্জেন্টিনা ৩ বার বিশ্ব চ্যাম্পিয়ন। প্রথম ১৯৭৮ সালে নিজেদের মাটিতে তারা শিরোপা জেতে, কিন্তু এই জয় নিয়েও বিতর্ক আছে, কারণ তখন আর্জেন্টিনায় সামরিক সরকার ছিল। ১৯৮৬ সালের বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য সবচেয়ে গৌরবময়। মেক্সিকোতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দিয়েগো ম্যারাডোনা একক প্রচেষ্টায় দলকে চ্যাম্পিয়ন বানান। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ২টি ঐতিহাসিক গোল করেন। প্রথম গোলটি হাত দিয়ে করেন, যা রেফারি দেখতে পাননি। ম্যারাডোনা পরে একে হ্যান্ড অফ গড বলে বর্ণনা করেন। দ্বিতীয় গোলটি ছিল শতাব্দীর সেরা গোল। নিজের অর্ধ থেকে শুরু করে ৫ জন ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে তিনি গোল করেন। ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা দ্বিতীয় শিরোপা জেতে। ম্যারাডোনা সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন। এরপর অনেক বছর আর্জেন্টিনা আর চ্যাম্পিয়ন হতে পারেনি। তারা ৩ বার ফাইনালে হেরে যায়। সবশেষ ২০২২ সালে কাতারে লিওনেল মেসির নেতৃত্বে তারা তৃতীয়বার শিরোপা জেতে এবং মেসির ক্যারিয়ার পূর্ণ হয়। ফ্রান্স ফুটবলের নতুন পরাশক্তি। ১৯৯৮ সালে নিজেদের মাটিতে প্রথমবার তারা বিশ্বকাপ জেতে। সেই দলের নায়ক ছিলেন জিনেদিন জিদান। ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে তারা ইতিহাস রচনা করে। ফ্রান্সের বৈশিষ্ট্য ছিল তাদের দলে বিভিন্ন জাতিগোষ্ঠীর খেলোয়াড়। আফ্রিকা, আরব এবং ইউরোপীয় বংশোদ্ভূত খেলোয়াড় একসাথে খেলতেন। এটা ছিল বহু সংস্কৃতির এক সুন্দর উদাহরণ। ২০০৬ সালে ফ্রান্স আবার ফাইনালে পৌঁছায়, কিন্তু সেখানে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। জিদান ইতালির মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে ঢুস মেরে লাল কার্ড পান। এটা ছিল তার শেষ ম্যাচ এবং এভাবে কেরিয়ার শেষ করা তার জন্য দুঃখজনক ছিল।
তবে ২০১৮ সালে রাশিয়ায় ফ্রান্স দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়। এবার নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। মাত্র ১৯ বছর বয়সে তিনি ফাইনালে গোল করেন। ফ্রান্সের খেলার ধরন দ্রুত পাল্টা আক্রমণ এবং শারীরিক শক্তি নির্ভর। ফুটবলের জন্মস্থান ইংল্যান্ড হলেও তারা মাত্র একবার বিশ্বকাপ জিতেছে। ১৯৬৬ সালে নিজেদের মাটিতে ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে তারা শিরোপা তুলে নেয়। সেই ম্যাচে জিওফ হার্স্ট হ্যাট্রিক করেন। তবে তার দ্বিতীয় গোল নিয়ে বিতর্ক আছে। বলটি ক্রসবার থেকে ফিরে আসার পর গোল লাইন পার হয়েছিল কিনা তা স্পষ্ট ছিল না। রেফারি অবশ্য গোল দেন। এই ঘোস্ট গোল আজও আলোচিত হয়। এরপর থেকে ইংল্যান্ড আর কখনো বিশ্বকাপ জিততে পারেনি। তারা বেশ কয়েকবার সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়ে হেরে গেছে। ২০১৮ এবং ২০২২ সালে তারা ভালো খেলেছে, কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি। ইংলিশ ফুটবলের বৈশিষ্ট্য দ্রুততা এবং শারীরিক চাপ প্রয়োগ। তবে কৌশলগত দিক থেকে অনেক সময় তারা পিছিয়ে থাকে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় স্পেন প্রথমবার বিশ্বকাপ জেতে। এর আগে তারা কখনো ফাইনালে পৌঁছায়নি। কিন্তু ২০০৮ থেকে ২০১২ সময়কালে স্পেন ফুটবলে নতুন এক বিপ্লব আনে। তাদের খেলার ধরন ছিল টিকি-টাকা, অর্থাৎ ছোট ছোট পাস খেলে বল নিয়ন্ত্রণে রাখা। বার্সেলোনা ক্লাবের খেলোয়াড়রা এই কৌশলের ভিত্তি ছিলেন। ঝাভি, আন্দ্রেস ইনিয়েস্তা এবং সার্জিও বুস্কেটস মিডফিল্ড নিয়ন্ত্রণ করতেন। ডেভিড ভিয়া এবং ফার্নান্দো তোরেস গোল করতেন। ফাইনালি নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হয়। ইনিয়েস্তা অতিরিক্ত সময়ে সেই ঐতিহাসিক গোলটি করেন। স্পেন একমাত্র দল যারা ২টি ইউরো কাপ এবং ১টি বিশ্বকাপ পরপর জিতেছে। তাদের সাফল্য প্রমাণ করে যে কৌশল এবং দক্ষতা শারীরিক শক্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। পেলে শুধু একজন ফুটবলার নন, তিনি ফুটবলের প্রতীক। জীবনে তিনি ৩টি বিশ্বকাপ জিতেছেন, যা এখনো পর্যন্ত কেউ পারেনি। ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে ব্রাজিলের হয়ে তিনি খেলেছেন। মোট ১২টি গোল করেছেন বিশ্বকাপে। পেলে ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়ে যান। তার ড্রিবলিং, পাসিং এবং গোল করার ক্ষমতা ছিল অসাধারণ। ব্রাজিলে তাকে ও রে, অর্থাৎ রাজা বলে ডাকা হয়। পেলের জীবন ছিল দারিদ্র্য থেকে শুরু। ছোটবেলায় তিনি মোজা ভর্তি কাগজ দিয়ে বল বানিয়ে খেলতেন, কিন্তু প্রতিভা তাকে শীর্ষে নিয়ে যায়। ১৯৭০ সালের বিশ্বকাপে তার খেলা ছিল অসাধারণ। সেই টুর্নামেন্টে প্রথমবার রঙিন টেলিভিশনে সম্প্রচার হয়, ফলে পুরো বিশ্ব পেলের জাদু দেখতে পায়। তার বিখ্যাত হলুদ জার্সি সবার চোখে পড়ে। ইতালির বিপক্ষে ফাইনালে তিনি গোল করেন এবং ২টি গোল সহায়তা করেন। পেলে কেরিয়ারে ১,০০০-এর বেশি গোল করেছেন, যদিও এই সংখ্যা নিয়ে বিতর্ক আছে, কারণ অনেক গোল বন্ধুত্বপূর্ণ ম্যাচে করা। তবে তার প্রভাব অসীম। তিনি ফুটবলকে বিশ্বব্যাপী জনপ্রিয় করতে সাহায্য করেছেন। দিয়েগো ম্যারাডোনা হয়তো পেলের মতো ৩বার চ্যাম্পিয়ন হতে পারেননি, কিন্তু তার প্রভাব কোনো অংশে কম নয়। ১৯৮৬ সালে মেক্সিকোতে তিনি একক প্রচেষ্টায় আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বানান। সেই টুর্নামেন্টে তিনি ৫টি গোল এবং ৫টি সহায়তা করেন। প্রতিটি ম্যাচে তিনি ছিলেন দলের প্রাণকেন্দ্র। ম্যারাডোনার জীবন ছিল বিতর্কে ভরা। মাদক সেবন, স্বাস্থ্য সমস্যা এবং ব্যক্তিগত জীবনের নানা জটিলতা তাকে তাড়া করে ফিরেছে। ১৯৯৪ সালে বিশ্বকাপে মাদক পরীক্ষায় ধরা পড়ে তাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়। তবে মাঠে তার দক্ষতা ছিল অতুলনীয়। তার বাম পা ছিল জাদুর কাঠি। যে কোনো অসম্ভব পরিস্থিতি থেকে তিনি গোল করতে পারতেন। আর্জেন্টিনায় তাকে দেবতার মতো সম্মান করা হয়। ২০২০ সালে তার মৃত্যুতে পুরো দেশ শোকে মুহ্যমান হয়। মাঠের বাইরের সমস্যা সত্ত্বেও ম্যারাডোনা থাকবেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হিসেবে। লিওনেল মেসি আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। ক্লাব ফুটবলে তার রেকর্ড অসাধারণ, কিন্তু বিশ্বকাপ শিরোপা না থাকায় অনেকে তাকে পেলে বা ম্যারাডোনার সমকক্ষ মানতে চাইতেন না। ২০০৬ সাল থেকে তিনি বিশ্বকাপ খেলছেন। ২০১৪ সালে ফাইনালে পৌঁছেও হেরে যান।
সালেও ভালো করতে পারেননি। সবাই ভাবছিল হয়তো মেসি কখনো বিশ্বকাপ জিততে পারবেন না। কিন্তু ২০২২ সালে কাতারে তিনি তার ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ খেলেন। ৭টি ম্যাচের সবগুলোতেই তিনি মাঠে নামেন, মোট ৭টি গোল এবং ৩টি সহায়তা করেন। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনা জেতে। মেসি ২টি গোল করেন ফাইনালে। সেই ম্যাচকে অনেকেই ইতিহাসের সেরা ফাইনাল বলে মনে করেন। মেসি অবশেষে তার ক্যারিয়ারের একমাত্র অভাব পূরণ করেন। এখন তিনি নিঃসন্দেহে সর্বকালের সেরাদের একজন। তার ড্রিবলিং, পাসিং, ভিশন এবং গোল করার ক্ষমতা অসাধারণ। রেকর্ড ৮ বার ব্যালন ডি'অর জিতেছেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনালদো মেসির সমসাময়িক এবং প্রতিদ্বন্দ্বী, তবে বিশ্বকাপে তার সাফল্যও মেসির মতো নয়। পর্তুগাল ছোট দেশ এবং তাদের দল কখনো বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী ছিল না। রোনালদোর সেরা সাফল্য ২০১৬ সালে ইউরো কাপ জেতা। তবে বিশ্বকাপে তিনি ৫টি ভিন্ন আসরে গোল করেছেন, যা একটি রেকর্ড। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালে তিনি গোল করেন। রোনালদোর শক্তি হল তার শারীরিক ক্ষমতা, শট পাওয়ার এবং হেডিং দক্ষতা। তিনি নিজেকে ক্রমাগত উন্নত করেছেন। অসম্ভব পরিশ্রম এবং শৃঙ্খলা দিয়ে তিনি নিজেকে শীর্ষে রেখেছেন। ৫ বার ব্যালন ডি'অর জিতেছেন। যদিও মেসির মতো বিশ্বকাপ জিতেননি, তবু রোনালদো থাকবেন ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে। তার দৃঢ়তা এবং জেদ তরুণদের জন্য অনুপ্রেরণা। জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। ৪টি বিশ্বকাপে তিনি মোট ১৬টি গোল করেছেন। ২০০২ সালে তিনি প্রথম বিশ্বকাপ খেলেন এবং ৫টি গোল করেন। ২০০৬ সালে ৫টি, ২০১০ সালে ৪টি এবং ২০১৪ সালে ২টি গোল করেন। ২০১৪ সালে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে তার গোল ব্রাজিলীয় রোনালদোর রেকর্ড ভেঙে দেয়। ক্লোসা ছিলেন খুবই সাধারণ ধরনের স্ট্রাইকার। তার গতি বা ড্রিবলিং অসাধারণ ছিল না, কিন্তু সঠিক জায়গায় থাকা এবং গোল করার প্রবৃত্তি ছিল দুর্দান্ত। তিনি মাথায় গোল করতে পারতেন চমৎকার। গোল করার পর তার সেলিব্রেশন ছিল একটা ফ্লিপ করা, যা খুব জনপ্রিয় হয়। ক্লোসা ২০১৪ বিশ্বকাপ জিতে অবসর নেন। তার রেকর্ড ভাঙা খুব কঠিন হবে, তবে অসম্ভব নয়। ২০২৬ বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের কাছে সুযোগ রয়েছে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার। ফরাসি স্ট্রাইকার জাস্ট ফন্টেইন ১৯৫৮ সালে একক বিশ্বকাপে ১৩টি গোল করেন। এটা এখনও একক টুর্নামেন্টের সর্বোচ্চ গোলের রেকর্ড। আশ্চর্যের বিষয় হল, ফন্টেইন প্রথম পছন্দের খেলোয়াড় ছিলেন না। মূল স্ট্রাইকার আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে দলে নেওয়া হয়। কিন্তু তিনি এমন পারফরম্যান্স দেন যে সবাই অবাক হয়ে যায়। মাত্র ৬টি ম্যাচে তিনি ১৩টি গোল করেন। সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে গেলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পশ্চিম জার্মানির বিপক্ষে তিনি ৪টি গোল করেন। ফন্টেইন পরে গুরুতর আঘাতের কারণে তাড়াতাড়ি অবসর নিতে বাধ্য হন। তিনি আর কোনো বিশ্বকাপ খেলতে পারেননি, কিন্তু তার এক টুর্নামেন্টের রেকর্ড এখনও অটুট আছে। অনেকে মনে করেন এই রেকর্ড কখনো ভাঙা যাবে না। ১৯৫০ সালের বিশ্বকাপ ফাইনাল ফুটবল ইতিহাসের সবচেয়ে নাটকীয় ম্যাচ। ব্রাজিল ছিল প্রবল ফেভারিট। মারাকানা স্টেডিয়ামে প্রায় ২ লাখ দর্শক উপস্থিত ছিল। ব্রাজিলের শুধু ড্র করলেই চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল। ম্যাচ শুরুর আগে ব্রাজিলীয় কর্মকর্তারা ইতিমধ্যে চ্যাম্পিয়ন হওয়ার বক্তৃতা তৈরি করে রেখেছিলেন। কিন্তু উরুগুয়ে অন্য পরিকল্পনা ছিল। ব্রাজিল প্রথমে ১-০ এগিয়ে যায়, কিন্তু উরুগুয়ে দ্বিতীয়ার্ধে চাপ সামলে ২টি গোল করে ম্যাচ উল্টে দেয়। চূড়ান্ত স্কোর ২-১। স্টেডিয়ামে শোকের ছায়া নেমে আসে। অনেক দর্শক কাঁদতে থাকেন। কিছু মানুষ হার্ট অ্যাটাক এবং শক পেয়ে মারা যান বলে খবর আসে। এই হার ব্রাজিলীয় ফুটবলে এতটাই প্রভাব ফেলে যে তারা তাদের সাদা জার্সি বদলে ফেলে এবং হলুদ নীল জার্সি চালু করে। মারাকানাজো শব্দটি ব্রাজিলে এক বেদনার প্রতীক হয়ে আছে। ১৯৫৪ সালের বিশ্বকাপ ফাইনাল আরেকটি অবিশ্বাস্য উলটপাল্টা। হাঙ্গেরি তখন বিশ্বের সেরা দল। তারা ৪ বছরে অপরাজিত ছিল।
তাদের দলে ছিলেন ফেরেঙ্ক পুশকাশ, যিনি ইতিহাসের অন্যতম সেরা। গ্রুপ পর্বে হাঙ্গেরি পশ্চিম জার্মানিকে ৮-৩ গোলে গুড়িয়ে দিয়েছিল। সবাই নিশ্চিত ছিল ফাইনালেও তারা জিতবে। কিন্তু বার্নের ওয়াংডর্ফ স্টেডিয়ামে ভিন্ন কিছু ঘটে। হাঙ্গেরি প্রথম ৮ মিনিটে ২ গোল এগিয়ে যায়, কিন্তু জার্মানি হাল ছাড়েনি। তারা ধীরে ধীরে ফিরে আসে এবং ৩-২ গোলে জিতে যায়। এটাকে বলা হয় বার্নের অলৌকিক ঘটনা। যুদ্ধবিধ্বস্ত পশ্চিম জার্মানির জন্য এই জয় ছিল মনোবল বৃদ্ধির এক বিশাল উৎস। দেশে তারা নায়ক হিসেবে ফিরে যান। এই ম্যাচটি জার্মান ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে বিবেচিত হয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল হয়তো ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর ফাইনাল। আর্জেন্টিনা এবং ফ্রান্স মুখোমুখি হয়। একদিকে লিওনেল মেসি তার শেষ সুযোগে বিশ্বকাপ জিততে চাইছেন, অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সকে পরপর ২ বার চ্যাম্পিয়ন বানাতে চাইছেন। প্রথম ৮০ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা ২-০ এগিয়ে ছিল। মেসি একটি গোল করেন এবং একটি সহায়তা করেন। সবাই ভাবছিল ম্যাচ শেষ, কিন্তু শেষ ১০ মিনিটে এমবাপ্পে ২টি গোল করে ম্যাচ সমান করে দেন। অতিরিক্ত সময়ে মেসি আবার গোল করেন এবং আর্জেন্টিনা ৩-২ এগিয়ে যায়। কিন্তু এমবাপ্পে আবার পেনাল্টি থেকে গোল করে হ্যাট্রিক সম্পন্ন করেন। ৩-৩ গোলে ম্যাচ পেনাল্টি শুটআউটে যায়। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে জেতে। মেসি অবশেষে বিশ্বকাপ জেতেন এবং তার ক্যারিয়ার পূর্ণ হয়। এই ফাইনালে ২ প্রজন্মের সেরা খেলোয়াড়ের লড়াই ছিল দেখার মতো। ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে উত্তর কোরিয়া প্রথমবার অংশ নেয়। কেউ তাদের কাছ থেকে কিছু আশা করেনি, কিন্তু গ্রুপ পর্বে তারা ইতালিকে ১-০ গোলে হারিয়ে দেয়। ইতালি তখন ২ বার বিশ্ব চ্যাম্পিয়ন ছিল। এই হার ছিল বিশ্বকাপের সবচেয়ে বড় আপসেটগুলোর একটি। উত্তর কোরিয়া কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। সেখানে পর্তুগালের বিপক্ষে তারা ৩-০ এগিয়ে যায়, কিন্তু ইউসেবিও নামক পর্তুগিজ তারকা ৪টি গোল করে ম্যাচ উল্টে দেন। শেষ পর্যন্ত পর্তুগাল ৫-৩ গোলে জেতে। তবে উত্তর কোরিয়ার এই যাত্রা ফুটবল বিশ্বকে চমকে দেয়। তাদের খেলোয়াড়রা মিডলসব্রা শহরে স্থানীয় দর্শকদের প্রিয় হয়ে ওঠেন। এই ঘটনা প্রমাণ করে যে বিশ্বকাপে যে কোনো কিছু ঘটতে পারে। ২০০২ সালের কোরিয়া জাপান বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বড় চমক আসে। নবাগত সেনেগাল মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের। কেউ ভাবেনি সেনেগাল জিততে পারবে, কিন্তু তারা ১-০ গোলে ফ্রান্সকে হারিয়ে দেয়। পাপা বুবা দিওপের একমাত্র গোলে সেনেগাল জেতে। ফ্রান্স সেই টুর্নামেন্টে একটিও গোল করতে পারেনি এবং গ্রুপ পর্বেই বিদায় নেয়। অন্যদিকে সেনেগাল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছায়। সেখানে তারা তুরস্কের কাছে হেরে যায়। সেনেগালের সাফল্য আফ্রিকান ফুটবলের জন্য একটি বড় মাইলফলক ছিল। তাদের শারীরিক শক্তি এবং গতি ইউরোপীয় দলগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরব আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে। আর্জেন্টিনা ছিল টুর্নামেন্টের ফেভারিট এবং তারা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল। লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে যান। প্রথমার্ধে আর্জেন্টিনা ৩টি গোল করে, কিন্তু সবগুলো অফসাইডে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে সৌদি আরব একদম বদলে যায়। ৫ মিনিটের মধ্যে তারা ২টি গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয়। বাকি সময়ে তাদের গোলরক্ষক অসাধারণ সেভ করে ম্যাচ ধরে রাখেন। এই জয়ের পর সৌদি সরকার পরদিন জাতীয় ছুটি ঘোষণা করে। যদিও সৌদি আরব পরের ম্যাচগুলোতে হেরে নকআউট পর্বে যেতে পারেনি, তবু এই একটি জয়ে তাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৯৬৬ সালের ফাইনালে ইংল্যান্ড এবং পশ্চিম জার্মানির ম্যাচে একটি বিতর্কিত গোল হয়। স্কোর ২-২ থাকা অবস্থায় অতিরিক্ত সময়ে জিওফ হার্স্টের শট ক্রসবারে লেগে নিচে পড়ে। বলটি গোল লাইন পার হয়েছিল কিনা তা স্পষ্ট ছিল না। লাইন্সম্যান ও রেফারি আলোচনার পর গোল দেন। জার্মান খেলোয়াড়রা প্রতিবাদ করেন, কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। পরবর্তীতে বিভিন্ন গবেষণায় দেখা যায় বলটি আসলে পুরোপুরি লাইন পার হয়নি। এই ঘোস্ট গোল আজও আলোচনার বিষয়। ইংল্যান্ড ৪-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় এবং এটাই তাদের একমাত্র বিশ্বকাপ শিরোপা।
জার্মানরা এখনও এই গোল নিয়ে কথা বলে। এই ঘটনার পরই প্রযুক্তি ব্যবহারের দাবি জোরদার হয় এবং অনেক পরে গোল লাইন টেকনোলজি চালু করা হয়। 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ইংল্যান্ড এবং জার্মানির মধ্যে নকআউট ম্যাচে আরেকটি বিতর্কিত ঘটনা ঘটে। জার্মানি 2-1 এগিয়ে থাকা অবস্থায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের একটি শট গোলবারের ওপরের ক্রসবারে লেগে গোল লাইনের বেশ ভেতরে পড়েছিল। বলটি বাউন্স করে গোলবারের বাইরে চলে আসে। পুরো বিশ্ব টিভিতে স্পষ্ট দেখেছিল এটি একটি নিশ্চিত গোল, কিন্তু রেফারি এবং তার সহকারী তা লক্ষ্য করতে পারেননি। খেলা চালিয়ে যাওয়া হয় এবং শেষ পর্যন্ত ইংল্যান্ড 4-1 গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। এই ঘটনার পর ফুটবল বিশ্বে হাহাকার পড়ে যায়। আধুনিক প্রযুক্তির যুগে কেন এমন ভুল হবে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত ফিফা বাধ্য হয়ে গোল লাইন টেকনোলজি প্রবর্তন করে। এরপর থেকে বল গোল লাইন পার হয়েছে কি না তা কয়েক সেকেন্ডের মধ্যে নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এই বিতর্কটি ফুটবলের ভুল সিদ্ধান্ত কমানোর ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করেছিল। 2010 সালের পর থেকে বিতর্কিত সিদ্ধান্তের পরিমাণ বাড়তে থাকে। বিশেষ করে পেনাল্টি বা অফসাইড নিয়ে রেফারিদের ভুল সিদ্ধান্ত ম্যাচের ফলাফল বদলে দিচ্ছিল। ফিফা 2018 সালে রাশিয়া বিশ্বকাপে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভার প্রযুক্তি চালু করে। এর মাধ্যমে মাঠের রেফারি ভিডিও ফুটেজ দেখে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সুযোগ পান। যদিও এটি নিয়েও বিতর্ক আছে যে খেলা বারবার থামানো হয় কেন, তবে এটি ম্যাচের স্বচ্ছতা অনেক বাড়িয়ে দিয়েছে। কোনো খেলোয়াড়কে অযথা লাল কার্ড দেওয়া বা গোল বাতিল করার ভুলগুলো এখন অনেকটাই কমে গেছে। প্রযুক্তি ফুটবলের রোমাঞ্চ কমিয়ে দিচ্ছে নাকি সঠিক বিচার নিশ্চিত করছে তা নিয়ে বিতর্ক থাকলেও ভার এখন আধুনিক ফুটবলের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপ আয়োজন করা এখন শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতার পরীক্ষা। অনেক দেশ এর মাধ্যমে পর্যটন খাতের ব্যাপক উন্নতি করে। যেমন 2006 সালে জার্মানি বিশ্বকাপ আয়োজনের পর তাদের অবকাঠামোর অভাবনীয় উন্নতি হয়েছিল। তবে এর উল্টো চিত্রও আছে। অনেক দেশ প্রচুর টাকা খরচ করে বিশাল স্টেডিয়াম বানায়, যা টুর্নামেন্ট শেষে পরিত্যক্ত হয়ে যায়। একে বলা হয় হোয়াইট এলিফ্যান্ট প্রজেক্ট। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপ আয়োজনের পর অনেক স্টেডিয়াম অব্যবহৃত পড়ে থেকে দেশটির অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করেছিল। আবার 2022 সালে কাতার বিশ্বকাপ ছিল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল। প্রায় $200 বিলিয়ন খরচ করে কাতার পুরো দেশের চেহারা বদলে ফেলেছিল। যদিও এটি কর্মসংস্থান তৈরি করে, তবুও অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে প্রচুর সমালোচনার জন্ম দেয়। 2026 সালের বিশ্বকাপ হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো উত্তর আমেরিকার 3টি দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা, যৌথভাবে আয়োজক হতে চলেছে। এবারের সবচেয়ে বড় পরিবর্তন হল দলের সংখ্যা 32 থেকে বাড়িয়ে 48 করা। এতে মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর ফলে আরও বেশি দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে, যা ফুটবলের বিশ্বায়নে বড় ভূমিকা রাখবে। অনেকে মনে করেন এতে খেলার মান কমে যেতে পারে, আবার অনেকেই একে ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন। নতুন ফরম্যাটে গ্রুপ পর্ব থেকে নকআউট পর্বে যাওয়ার সমীকরণ অনেক জটিল হবে। ফুটবল ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে এক বিশাল মহাযজ্ঞ। বিশ্বকাপে নতুন নতুন তারকার উত্থান সবসময়ই দর্শকদের আকর্ষণ করে। 2026 বিশ্বকাপে এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, লামিনে ইয়ামাল বা হল্যান্ডের মতো খেলোয়াড়রা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের নতুন সুযোগ পাবেন। সেই সাথে জর্ডান, কুরাসাও বা উজবেকিস্তানের মতো প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ খেলতে আসা দেশগুলোও হতে পারে নতুন চমক। ফুটবলের বিশ্বায়ন ঘটছে দ্রুত। এশীয় এবং আফ্রিকান দেশগুলোর খেলার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ভবিষ্যতে হয়তো এমন কোনো দেশ চ্যাম্পিয়ন হবে যাদের আমরা এখন ফেভারিট হিসেবে গণ্য করি না। বিশ্বকাপের এই অনিশ্চয়তাই একে এত আকর্ষণীয় করে রেখেছে। প্রতিটি 4 বছরের চক্র শেষে নতুন কোনো গল্প তৈরি হয়, যা ফুটবলের ইতিহাসকে সমৃদ্ধ করে। পরিশেষে বলা যায়, ফিফা বিশ্বকাপ কেবল একটি ট্রফি জেতার লড়াই নয়,
এটি হলো পৃথিবীর নানা প্রান্তের মানুষের একত্রিত হওয়ার মাধ্যম। মাঠের খেলোয়াড়দের ঘাম আর গ্যালারির দর্শকদের চিৎকারে তৈরি হয় এক ভিন্ন পৃথিবী। বর্ণ, ধর্ম, সংস্কৃতি সব ভুলে মানুষ যখন একটি গোলের জন্য একসাথে আনন্দ করে, তখন ফুটবল তার প্রকৃত সার্থকতা খুঁজে পায়। যুদ্ধের ময়দানে যেখানে মানুষ রক্ত ঝরায়, সেখানে বিশ্বকাপের সবুজ মাঠে মানুষ শান্তি আর বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দেয়। ১৯৩০ সাল থেকে শুরু হওয়া এই মহাকাব্যিক জয়যাত্রা আজও অব্যাহত। সামনের দিনগুলোতে ফুটবল আরও নতুন উচ্চতায় পৌঁছাবে এবং বিশ্বকাপ আমাদের উপহার দেবে আরও অসংখ্য অমর স্মৃতি, যা আগামী প্রজন্মের ফুটবল প্রেমীদের মনে গেঁথে থাকবে।